দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। চলমান অস্থিরতা ও ইন্টারনেট বন্ধ থাকায় গেল সপ্তাহে আশঙ্কাজনকভাবে কমেছে প্রবাসী আয়। মাসের প্রথম 18 দিনে রেমিটেন্স আসে $142 কোটি বেশি। তবে গেল সপ্তাহে প্রবাসী আয় কমে দাঁড়ায় মাত্র $7,80,00,000। সংশ্লিষ্টরা বলছেন ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটায় কমেছে রেমিটেন্স প্রবাহ। আগামী মাস থেকে প্রবাসী আয় আবারও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদি রুবিলের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। সকল ধরনের ইন্টারনেট সেবাসহ ব্যাংক ও মানি এক্সচেঞ্জের মতো প্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রভাব পড়েছে দেশের রেমিটেন্স খাতে। চলতি মাসের প্রথম 18 দিনে প্রতিদিন গড়ে প্রবাসী আয় এসেছিল $7,90,00,000। অথচ গত সপ্তাহে প্রবাসী আয় কমে দাঁড়ায় মাত্র $7,80,00,000। ইন্টারনেট সেবা না থাকায় অনেকেই বাধ্য হয়ে হুন্ডি কিংবা অবৈধ পথে টাকা পাঠায়। এতে প্রবাসী আয় অনেকটাই কমেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। যে গুজবটি রটানো হচ্ছে যে যদি প্রবাসী বাংলাদেশিরা বৈধ পথে ব্যাংকিং চ্যানেল রেমিটেন্স না পাঠায় তাহলে দেশ ক্ষতিগ্রস্ত হবে। তাদের কথা শুনে হুন্ডির মাধ্যমে টাকা পাঠাবে, তারা ক্ষতিগ্রস্ত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে, তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে। চলতি মাসে রেমিটেন্স প্রবাহ কম থাকলেও আগামী মাসে তা বাড়তে পারে, এমনটাই আভাস ব্যাংক কর্মকর্তাদের। জানান, ইন্টারনেট সেবা চালুর পর দেশে টাকা পাঠাতে ধীরে ধীরে মানি এক্সচেঞ্জ এবং ব্যাংকের দিকে ঝুঁকছেন প্রবাসীরা। বাংলাদেশে নেট ছিল না, তো গ্রাহকের ইন্ডে সেই টাকাটা জমা হয়নি। পরবর্তীতে এই অস্থিরতা যখন সাময়িক প্রশমন হলো এবং ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় বাংলাদেশ ফিরে আসছে, তো আমাদের রেমিটেন্সের গতিটাও স্বাভাবিকের মতোই আছে। মাসের প্রথম দিকে আমাদের কিছু কম থাকে, মাঝখানে আরো কম হয়ে যায়। যেহেতু স্যালারি সবাই পায়, তারা মাসের শেষের দিকে রেমিটেন্স প্রবাহটা শেষের দিকে বাড়ে। কিন্তু আমাদের ব্যাংকে আমাদের কন্টিনিউয়াস প্রসেস মোটামুটি আগের চেয়ে ভালো আছে এখন। প্রবাসীদের দাবি, ইন্টারনেট সমস্যার কারণে দেশে টাকা পাঠাতে বিপাকে পড়েন তারা। দ্রুত সমস্যা সমাধানের আহ্বান জানান তারা। নেটওয়ার্কের কারণে এতদিন রেমিটেন্স পাঠাতে পারি নাই বাংলাদেশে, যেমন কি পরিবারকে টাকা দিতে পারি নাই। সো এবং কি এখন তো সবগুলো তো মনে করেন ঠিক হয়ে গেছে, এখন ইনশাআল্লাহ আমরা রেমিটেন্স পাঠাবো। বর্তমানে অনেকে ব্যাংকে টাকা পাঠাচ্ছে না, মনে করতেছে ব্যাংক সচল নাই। ব্যাংক সচল আছে, আপনারাও পাঠান, আমরাও পাঠাচ্ছি। শনিবার আমিরাত থেকে দেশে রেমিটেন্স এসেছে প্রায় $20 কোটি। অনিক রহমান, যমুনা নিউজ। সৌদি প্রবাসীদের জন্য এনআইডি সেবা চালু করল দেশটির বাংলাদেশ দূতাবাস। এখন থেকে রিয়াদস্থ দূতাবাস থেকেই ভোটার নিবন্ধন ও নতুন জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারবেন প্রবাসীরা। বৃহস্পতিবার দূতাবাসের ভোটার নিবন্ধন কার্যক্রম ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র সেবার উদ্বোধন করেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান। এ উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়, যাতে সভাপতিত্ব করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসি আনিসুর রহমান। এদিকে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা দেওয়ার লক্ষ্যে এরই মধ্যে শেষ হয়েছে প্রয়োজনীয় প্রশিক্ষণ কার্যক্রম। কাগজপত্র জমা নেওয়ার জন্য চালু করা হবে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমও। বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতাকে ঘিরে প্রতিবাদ সমাবেশ করেছে যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগ। সোমবার লন্ডনের হাউস অব কমন্সের সামনে সভায় অংশ নেন সংগঠনের নেতাকর্মীরা। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, আর পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। বক্তব্য রাখেন বাংলাদেশি বংশোদ্ভূত 4 ব্রিটিশ এমপি। এছাড়া উপস্থিত ছিলেন দেশটির শাখা যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবী লীগের নেতাকর্মীরা। এ সময় কোটা সংস্কার আন্দোলনের নামে দেশব্যাপী সহিংসতা ও ধ্বংসযজ্ঞের তীব্র সমালোচনা করেন বক্তারা। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এখানে জামাত টেরোরিস্ট গ্রুপ এই আন্দোলনে ঢুকে বাংলাদেশের সম্পদকে নষ্ট করেছে। I want to see a strong Bangladesh, Exactly. Thank you. a prosperous Bangladesh, and that requires for all sides to work for the interest of Bangladesh. I will ensure it goes in to the leadership from my office, stating that the concerns that the President. পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সত্যায়ন করা ডকুমেন্ট আর অন্য দেশে পুনরায় সত্যায়ন করা লাগবে না। এতে
করে প্রতি বছর বিদেশগামী বাংলাদেশিদের আনুমানিক 600 কোটি টাকা সাশ্রয় হবে। রোববার নেদারল্যান্ডসে অ্যাপোস্টিল কনভেনশনে যোগ দিয়ে অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ইনস্ট্রুমেন্ট অব অ্যাক্সেশন হস্তান্তর করেন। অনুষ্ঠানের শুরুতে নেদারল্যান্ডস পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল ডক্টর হাসানকে স্বাগত জানান। পররাষ্ট্রমন্ত্রী তার বক্তৃতায় বাংলাদেশের লাখ লাখ নাগরিকদের জন্য এই চুক্তির প্রয়োজনীয়তা ও তাৎক্ষণিক সুবিধাদি ব্যাখ্যা করেন। বলেন, এর ফলে এখন থেকে বিদেশগামী ছাত্রছাত্রী, পেশাজীবী ও অভিবাসন প্রত্যাশীদের বিদেশে ভর্তি ও চাকরি পাওয়ার ক্ষেত্রে যেসব পাবলিক ডকুমেন্ট সনাতন পদ্ধতিতে সত্যায়িত করতে হতো তা দ্রুততর, সহজ ও সুলভভাবে করতে পারবে। এতে বিদেশগামী ছাত্রছাত্রী এবং পেশাজীবীদের বিভিন্ন ধরনের হয়রানি ও ভোগান্তি সম্পূর্ণ লাঘব হবে। ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমিতে হামলার মধ্য দিয়ে রেড লাইন অতিক্রম করেছে হিজবুল্লাহ, তাই চড়া মাশুল গুনতে হবে তাদের, এমন হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব। লেবাননের সশস্ত্র গোষ্ঠীকে উপযুক্ত জবাব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে ইসরায়েলের মন্ত্রিসভার জরুরি বৈঠকে। লড়াইয়ের জন্য প্রস্তুত বলে জানিয়েছে হিজবুল্লাহ। হুমকি ধামকির পাশাপাশি পাল্টাপাল্টি হামলাও হয়েছে লেবানন সীমান্তে। গোলান মালভূমির মাজদাল শামসে হামলার জেরে রোববার স্থানীয় সময় সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার জরুরি বৈঠক। হিজবুল্লাহকে দায়ী করে উপযুক্ত জবাবের সিদ্ধান্ত হয় সেখানে। পরবর্তী কৌশল নির্ধারণের দায়িত্ব দেয়া হয় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে। ইসরায়েলি শিশুদের রক্ত বৃথা যাবে না। আমি আমাদের পরিকল্পনা নিয়ে আলোচনায় নর্দার্ন কমান্ডের সাথে সাক্ষাৎ করেছি। হিজবুল্লাহ এ অঞ্চলে ইরানের প্রক্সি। হাস্যকরভাবে তারা হামলার দায় অস্বীকার করছে, তবে তারাই হামলা চালিয়েছে এবং এর জন্য চড়া মূল্য দিতে হবে। বৈঠকের পরপরই লেবাননের দক্ষিণে বড় ধরনের অভিযান চালায় তেল আবিব। ইসরায়েলের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে 12 দফা হামলার কথা জানিয়েছে হিজবুল্লাহ। তবে পাল্টাপাল্টি এসব হামলা গত 9.5 মাস ধরে অঞ্চলটির নিয়মিত ঘটনা। হামলার পরিসর বাড়বে কিনা তা নিয়েই বাড়ছে উদ্বেগ। সবাই উপস্থিতির উপর নজর রাখছে। যুদ্ধ নিয়ে ভয় আছে। পরিস্থিতি আরো খারাপ হবে কিনা আল্লাহ জানে। এখনো ভয়ের কিছু নেই, জনজীবন স্বাভাবিকই আছে। এ ধরনের পরিস্থিতি আমরা আগেও দেখেছি। চলমান উত্তেজনার মধ্যে লেবানন ও সিরিয়ার কিছু অবস্থান থেকে সরে গেছে হিজবুল্লাহ, এমন তথ্য জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। মাজদাল শামসে হামলার ঘটনায় স্বাধীন আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন। হিজবুল্লাহ ও তেল আবিব দুপক্ষকে সংযত থাকার আহ্বানও জানিয়েছে। গাজায় আগ্রাসন শুরুর পর ইসরায়েলের হামলায় এ পর্যন্ত 450 প্রাণহানি হয়েছে লেবাননে, যার মধ্যে 350 হিজবুল্লাহ সদস্য। গোষ্ঠীটির হামলায় ইসরায়েলের মৃত্যু হয়েছে 23 বেসামরিক ও 17 সেনার। সংঘাতের জেরে দেশটির সীমান্তবর্তী অঞ্চল থেকে বাস্তুচ্যুত হয়েছে 60,000-এর বেশি মানুষ। ডরথি তাসরিন, যমুনা নিউজ। পাল্টাপাল্টি কথার লড়াই আর হুমকি ধামকিতে নতুন করে উত্তেজনা ছড়ল তুরস্ক ও ইসরায়েলের মধ্যে। ইসরায়েলে হামলার হুঁশিয়ারি দিয়েছে তুর্কির প্রেসিডেন্ট। জবাবে এরদোগানকে সাদ্দাম হুসেনের পরিণতি স্মরণ করতে বললেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি তুর্কি প্রেসিডেন্টকে মধ্যপ্রাচ্যের জন্য বিপজ্জনক আখ্যা দিয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। এদিকে নেতানিয়াহুকে হিটলারের সাথে তুলনা করে বিবৃতি দিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বরাবরই সোচ্চার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। আগেই ইসরায়েলের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছেন, এবার দিলেন দেশটিতে হামলার হুঁশিয়ারি। এরদোগানের বার্তা, ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন বন্ধ না হলে তার দেশ লিবিয়া ও নাগর্নো কারাবাখে প্রবেশের মতো ইসরায়েলের বেলায়ও একই সিদ্ধান্ত নিতে পারে। আমাদের শক্তিশালী হতে হবে যাতে ইসরায়েল ফিলিস্তিনিদের সাথে এগুলো করতে না পারে। যেভাবে আমরা কারাবাখ কিংবা লিবিয়ায় প্রবেশ করেছি, তাদের বেলায়ও একই পদক্ষেপ নিতে হবে। আর তা না করার কোনো কারণও নেই। আমাদের শক্তিশালী হতে হবে যাতে এমন পদক্ষেপ নিতে পারি। এরদোগানের মন্তব্যের পরই দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার পারদ চড়েছে আরেক দফা। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজের দাবি, ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হুসেনের পথ অনুসরণ করছেন তুর্কি প্রেসিডেন্ট। আর বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ এরদোগানকে স্বৈরশাসক আখ্যা দেন।
প্রেসিডেন্ট এরদোগান আবারও খ্যাপাটে হয়ে গেছেন। তিনি মধ্যপ্রাচ্যের জন্য বিপজ্জনক। বিশ্ব, বিশেষ করে ন্যাটো সদস্যদের অবশ্যই ইসরায়েলের বিরুদ্ধে এরদোগানের বিদ্বেষপূর্ণ হুমকির তীব্র নিন্দা জানাতে হবে। হামাসের প্রতি তার সমর্থন বন্ধ করতে বাধ্য করতে হবে। আমরা একজন স্বৈরশাসকের হুমকি মেনে নেব না। ইসরায়েলের এমন প্রতিক্রিয়ার জবাব দিতে দেরি করেনি আঙ্কারা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে দিয়েছে বিবৃতি, যাতে বলা হয়েছে হিটলারের অত্যাচারের যেমন অবসান ঘটেছে, তেমনি হত্যাকারী নেতানিয়াহুকেও একদিন থামতে হবে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। চলতি বছর অলিম্পিকের আসর ঘিরে চলছে একের পর এক রাজনৈতিক বিতর্ক। ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়া, বেলারুশের অ্যাথলেটদের জাতীয় পরিচয়ে অংশগ্রহণের সুযোগ না দিলেও ইসরায়েলিরা পাচ্ছে সেই সুযোগ। এরই মধ্যে নানা ভুলভাল নিয়েও চলছে আলোচনা। কখনো দেশের নাম পাল্টে দেয়া, তো কখনো ভুল জাতীয় সঙ্গীত বাজানো। প্যারিস অলিম্পিকের এবারের আসরে দক্ষিণ কোরিয়ার নামই পাল্টে দিলেন ঘোষক। সবচেয়ে বড় আক্ষেপের বিষয়, তাদের পরিচয় করিয়ে দেয়া হলো ঘোর শত্রু উত্তর কোরিয়ার নামে। এমন কাণ্ডে মহাক্ষুব্ধ দক্ষিণ কোরিয়া শিবির। অভিযোগের পর দুঃখ প্রকাশ করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। এমন কিছু প্রত্যাশা করিনি, কারণ এটা একটা দেশের নাম। কখনো ভাবতে পারিনি অলিম্পিক কমিটি একটি দেশকে ভুল নামে ডাকতে পারে। এখানেই শেষ নয়, একদিনের ব্যবধানে আরও একবার ক্ষমা চাইতে হলো অলিম্পিক কমিটিকে। পিয়েরা মাউরা স্টেডিয়ামে পুয়ের্তো রিকোর সাথে দক্ষিণ সুদানের পুরুষ বাস্কেটবল দলের খেলার আগে বেজে উঠল সুদানের জাতীয় সঙ্গীত। ভুল ধরিয়ে দেওয়ার পর তা বন্ধ করা হয়। এরপর বাজানো হয় দক্ষিণ সুদানের জাতীয় সঙ্গীত। অথচ তাইওয়ানের বেলায় ঘটেছে উল্টো কাণ্ড। চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে চায়না তাইপেই নামে অংশগ্রহণ করে অ্যাথলেটরা। তবে অলিম্পিক ঘোষক তাদের পরিচিতির সময় উচ্চারণ করলেন তাইওয়ান নামটি। আমার প্রথম অনুভূতি অসাধারণ ছিল। আমাদের চাইনিজ তাইপেই নাম ব্যবহার করতে হয় অলিম্পিকে, কিন্তু তাইওয়ান নামটি বিশ্বে পরিচিত। তাই যখন আমাদের প্রকৃত নামটি উচ্চারিত হলো, সবাই উল্লাসিত হয়ে ওঠে। পশ্চিমা নীতির প্রতিফলন বারবারই স্পষ্ট হয়েছে এবারের আসরে। ইউক্রেনে হামলার জেরে বেলারুশ ও রাশিয়ার অ্যাথলেটদের জাতীয় পরিচয়ে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়নি এবার। তবে গাজায় বর্বর আগ্রাসনের পরও নিজ দেশের ব্যানারেই খেলছে ইসরায়েলিরা। বিতর্কের শুরু অবশ্য অলিম্পিক উদ্বোধনেরও বেশ আগে থেকে। অ্যাথলেটদের হিজাব পরায় নিষেধাজ্ঞা নিয়ে বেশ কিছুদিন চলে আলোচনা সমালোচনা। অন্য দেশের প্রতিযোগীরা ছাড় পেলেও হিজাব পরে অংশ নিতে পারেননি ফরাসি অ্যাথলেটরা। ডরথি তাসরিন, যমুনা নিউজ। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।